হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি তোমাদের ইন্দ্রনীল স্যার, এসএলএসটি কমার্স 2025। আজকের যে আলোচনাটা হবে সেটা বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, বা যেটাকে বাংলায় আমরা বলি কারবার সংগঠন এবং ব্যবস্থাপনার। আজকে তার চতুর্থ পর্যায়ে আলোচনা হবে। তোমরা যারা এখনো অবধি নিয়মিত ক্লাস করার সুযোগ পাচ্ছ না, বা তোমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে, যারা পরিচিত রয়েছে, যারা এই ধরনের ক্লাস করতে চায়, কারণ টোটালি ফ্রি অফ কস্ট উড়ান পাঠশালা আমাদের এই ক্লাসের সুযোগ দিয়েছে, তাদেরকে ইমিডিয়েট বলো যে ক্লাসটা যেন স্টার্ট করে, নিজের নাম রেজিস্টার করে নেয় এবং সেটা ডাউনলোড করে যেন করে নেয়। আজকে আমাদের যে আলোচনাটা সেটা হচ্ছে বিজনেস অর্গানাইজেশনের ওপরে। টপিকটার নাম হচ্ছে পাবলিক সেক্টর, জয়েন্ট সেক্টর, গভর্নমেন্ট পলিসিস অ্যান্ড কন্ট্রোল, পারফরমেন্স অফ পাবলিক এন্টারপ্রাইজেস ইন ইন্ডিয়া, এবং তার সঙ্গে রয়েছে ইস্যু অফ প্রাইভেটাইজেশন অফ পাবলিক সেক্টর। পাবলিক সেক্টর মানে কি? পাবলিক সেক্টর মানে হচ্ছে রাষ্ট্রীয় উদ্যোগ। এখানে পাবলিক মানে কিন্তু জনতা নয়, এটা হচ্ছে রাষ্ট্রীয় উদ্যোগ বা সরকারি ক্ষেত্র। জয়েন্ট সেক্টর কথাটা মানে কি? যৌথ ক্ষেত্র। গভর্নমেন্ট পলিসিস অ্যান্ড কন্ট্রোল মানে সরকারি নীতি এবং নিয়ন্ত্রণ। পারফরমেন্স অফ পাবলিক এন্টারপ্রাইজেস ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে রাষ্ট্রীয় উদ্যোগের যে সমস্ত কার্যকলাপ সেগুলি। ইস্যু অফ প্রাইভেটাইজেশন অফ পাবলিক সেক্টর, অর্থাৎ সরকারি ক্ষেত্রের বেসরকারীকরণের যে উদ্যোগ, এর উপরে মূলত আজকে আলোচনা রয়েছে। আমরা প্রথম যে আলোচনাটা করব সেটা হচ্ছে সরকারি ক্ষেত্র বা রাষ্ট্রীয় উদ্যোগ, যাকে ইংলিশে বলে পাবলিক এন্টারপ্রাইজ বলতে কি বোঝায়। What do you mean by public enterprise? দেখো, public enterprise is an economic activity undertaken by the state or local authorities, অর্থাৎ রাষ্ট্র বা স্থানীয় কর্তৃপক্ষ, ঠিক আছে, তারা যে সমস্ত অর্থনৈতিক কার্যকলাপগুলো করছে তাদেরকে আমরা বলছি রাষ্ট্রীয় উদ্যোগ। সেটা স্টেট গভর্নমেন্ট হতে পারে বা লোকাল কোনো মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশন হতে পারে, হ্যাঁ, বা কোনো পঞ্চায়েত হতে পারে। তাহলে এরা সবাই কি হচ্ছে? সরকারি প্রতিষ্ঠান। এরা যে ধরনের অর্থনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত তাদেরকে আমরা, বা এদেরই কোনো হয়তো প্রতিষ্ঠান যারা এই ধরনের অর্থনৈতিক কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত আছে, সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেই আমরা বলি পাবলিক এন্টারপ্রাইজ। পাবলিক এন্টারপ্রাইজ ডিনোটস স্টেট আন্ডারটেকিংস which are controlled and operated by the government as their sole owner or their major shareholding, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যেগুলো সরকারি উদ্যোগ বলা হচ্ছে সেগুলো পুরোপুরি রাষ্ট্রায়ত্ত সংস্থা, যা পুরোপুরি নিয়ন্ত্রিত হয় বা পরিচালিত হয় সরকারের মাধ্যমে। সরকারি সেখানে হচ্ছে একমাত্র তাদের মালিকানা এবং ম্যাক্সিমাম শেয়ার হোল্ডিং কিন্তু সরকারের হাতে রয়েছে। যেমন আমরা প্রত্যেকেই জানি ইন্ডিয়ান রেল যেমন আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, বা আমরা দেখছি যে যত রাষ্ট্রীয় পরিবহন সংস্থাগুলো আছে সবই তাই। It may be said that India has much extended the sphere of public sector for her economic development. তাহলে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষেত্রগুলো যে একটা বিশালভাবে এক্সটেন্ড করেছে। ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? যে রাষ্ট্রীয় উদ্যোগ ভারতবর্ষের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিশেষভাবে প্রসারিত হয়েছে, হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়েছে। দেখো, জয়েন্ট সেক্টর কি? যৌথ উদ্যোগ বলতে কাকে বোঝায়? যৌথ উদ্যোগ বলতে বলছে, ইন সিম্পল ওয়ার্ডস দ্য টার্ম জয়েন্ট সেক্টর মিনস এ পার্টনারশিপ। কাদের মধ্যে পার্টনারশিপ? বিটুইন দ্য প্রাইভেট এন্টারপ্রেনার্স অ্যান্ড দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকারি এবং বেসরকারি যে সমস্ত উদ্যোগগুলো রয়েছে তাদের মধ্যে যে অংশীদারিত্ব, সেটাকে আমরা বলি যৌথ ক্ষেত্র। এখানে একটা জিনিস আমার উল্লেখ করার আছে, এটা দুটো সরকারের মধ্যে অংশীদারিত্ব হতে পারে, সরকারের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানে অংশীদারিত্ব হতে পারে, হ্যাঁ, খুব ব্রড সেন্সে বেসরকারি এবং বেসরকারি সংস্থার মধ্যেও অংশীদারিত্ব হতে পারে। সো এ বিজনেস সেট আপ collectively by the government and private enterprises is called joint sector. কিন্তু সাধারণভাবে আমরা কোনো বেসরকারি সংস্থার সঙ্গে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যখন যৌথভাবে কোনো একটা তারা কারবার পরিচালনা করে সেটাকেই আমরা বলি যৌথ উদ্যোগ। By nature, a joint sector appears
টু বি এ কম্প্রোমাইজ বিটুইন ন্যাশনালাইজেশন অ্যান্ড ইকোনমি অফ ফ্রি এন্টারপ্রাইজ, অর্থাৎ মুক্ত ব্যবস্থা বা মুক্ত যাকে আমরা বলি যে উদ্যোগ যেগুলোকে বলি, অথবা যেগুলোকে বেসরকারি উদ্যোগ বলা যায়, হ্যাঁ, এবং যেগুলো হচ্ছে রাষ্ট্রীয় উদ্যোগ যেগুলো জাতীয়করণ হয়েছে, সেই সমস্ত এদের মধ্যে একটা সমঝোতা, সেই সমঝোতাকেই বলা হচ্ছে জয়েন্ট সেক্টর। কিছু কিছু গুরুত্বপূর্ণ আমরা উদাহরণ দিচ্ছি জয়েন্ট সেক্টরের। যেমন ধরো ভারতবর্ষে যে সমস্ত জয়েন্ট সেক্টরগুলো অলরেডি কাজ করেছে, যেমন হচ্ছে ম্যাড্রাস ফার্টিলাইজার্স, যেমন ধরো গুজরাট স্টেট ফার্টিলাইজার্স কর্পোরেশন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে হলদিয়া পেট্রোকেমিক্যাল, হ্যাঁ, এরা হচ্ছে সবই জয়েন্ট সেক্টরের এক্সাম্পল। এবার হচ্ছে যে রাষ্ট্রীয় উদ্যোগ যেগুলোকে আমরা বলছি তার অবজেক্টিভ কি। আমরা প্রত্যেকেই জানি যে রাষ্ট্রীয় উদ্যোগ বা যেগুলো সরকারি প্রতিষ্ঠান তার কতগুলো উদ্যোগ বা তার কতগুলো উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্য যেগুলো এরা মেনে চলে, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে গ্রোথ অফ কি অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রিজ। আমাদের যেগুলো খুব বড় শিল্প বা যেগুলো খুব ভারী শিল্প, সেগুলোর যাতে আরো বেশি করে গ্রোথ হয়, তার জন্য রাষ্ট্রীয় সংস্থাগুলো সেই উদ্দেশ্য নিয়ে কাজ করে। আমরা এটাও জানি যে ভারতবর্ষে কি অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রিজ এটা ইনিশিয়ালি স্টার্ট হয়েছিল সেকেন্ড 5 ইয়ার প্ল্যান বা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যার মেয়াদ হচ্ছে 1956 থেকে 61। প্ল্যান্ড ইকোনমিক প্রোগ্রেস, অর্থাৎ খুব পরিকল্পিত উপায়ে অর্থনৈতিক যে প্রগতি, অর্থনৈতিক যে অগ্রসরতা, সেইটা কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের একটা উদ্দেশ্য। আমরা এটাও জানি যে ভারতবর্ষে একসময় প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়ার বলে একটা প্রতিষ্ঠান ছিল। সেই প্ল্যানিং কমিশন বা যোজনা কমিশন তারা প্রতি 5 বছর অন্তর অন্তর 5 ইয়ার প্ল্যান তৈরি করতো এবং তার মাধ্যমে ইকোনমিক প্রোগ্রেস ইন্ডিয়ায় হয়েছে। প্রিজার্ভেশন অফ ন্যাশনাল ওয়েলথ, অর্থাৎ জাতীয় সম্পদের সংরক্ষণ, এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় উদ্যোগের উদ্দেশ্য। প্রিভেনশন অফ কনসেন্ট্রেশন অ্যান্ড মনোপলি, অর্থাৎ কনসেন্ট্রেশনের মানে কি, যে এই যে কনসেন্ট্রেশন অফ ওয়েলথ সেটা যাতে প্রতিহত হয়, অর্থাৎ সম্পদের যে কুক্ষিগত করা বলো, হ্যাঁ, বা একত্রীকরণ করা, সম্পদকে আরো বেশি কনসেন্ট্রেট করা, সেটা যাতে প্রতিহত হয়, এবং মনোপলি বা একচিটিয়া ব্যবস্থা তার সেটাও যাতে মানে প্রতিহার হয় বা প্রতিরোধ করা যায়, তার জন্য সরকারি সংস্থা কিন্তু যথাযথ ব্যবস্থা নেয়। সরকারি সংস্থা তার জন্য কিন্তু সরকারি ক্ষেত্র সেই উদ্দেশ্য মেনে চলে। সোর্স অফ গুড ইনকাম, ঠিক আছে, শুধু জাতির নয়, গোটা দেশেরও যাতে ভালো আয় যাতে হতে পারে তার উৎস তৈরি করা। গুড ইনকামের সোর্স হিসেবে পাবলিক সেক্টর সংস্থাগুলো কাজ করে। এবং পাবলিক ইউটিলিটি কনসার্ন, অর্থাৎ যেগুলো জন উপযোগী যে সমস্ত কাজকর্ম, ঠিক আছে, পাবলিক ইউটিলিটি কনসার্ন বলতে সেটা রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, এরকম বিভিন্ন বা শ্মশানঘাট, এই ধরনের যে সমস্ত ব্যবস্থাগুলো, সেগুলো ভারতবর্ষে মূলত সরকারি হাতেই চলে বা সরকারি নিয়ন্ত্রণে কাজ করে। তাহলে পাবলিক সেক্টরের অবজেক্টিভ কি কি না, গ্রোথ অফ কি অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রিজ, প্ল্যান্ড ইকোনমিক প্রোগ্রেস, প্রিজার্ভেশন অফ ন্যাশনাল ওয়েলথ, প্রিভেনশন অফ কনসেন্ট্রেশন অ্যান্ড মনোপলি, সোর্স অফ গুড ইনকাম, আর লাস্টলি পাবলিক ইউটিলিটি কনসার্নস। আশা করি বুঝতে পেরেছো। এই পয়েন্টগুলো হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সংস্থার, এগুলো হচ্ছে উদ্দেশ্য বা অবজেক্টিভ। পরের পয়েন্ট, রাষ্ট্রীয় সংস্থার অসুবিধার দিক কোনগুলো। রাষ্ট্রীয় সংস্থা মানেই যে সবসময় ভালো তা নয়, রাষ্ট্রীয় সংস্থার কিন্তু কতগুলো আবার ডিসঅ্যাডভান্টেজ, কতগুলো অসুবিধাও আছে। কি অসুবিধা আছে? যেমন হচ্ছে হেভি অ্যাডমিনিস্ট্রেশন। সাধারণত দেখা যায় যে আমাদের দেশের যে সমস্ত সরকারি সংস্থাগুলো কাজ করে তাদের কিন্তু মাথাভারী প্রশাসন বলে, সেখানে বড় বড় ধরো অফিসাররা সব রয়েছেন, আইএস, আইপিএস, বা ধরো রাজ্যের ক্ষেত্রে হয়তো বিসিএস, এই ধরনের তোমার সমস্ত অফিসাররা, তারাই বেসিক্যালি তারা কিন্তু প্রশাসনটা চালান। হ্যাঁ, এই জন্য বিউরোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে আমরা বলি, অর্থাৎ আমলাতান্ত্রিক প্রশাসনের যে সমস্ত নৈর্ব্যক্তিক দিকগুলো আছে, যেগুলো তার নেতিবাচক দিকগুলো আছে, সেগুলো ভীষণভাবে সরকারি উদ্যোগের ক্ষেত্রে পড়ে, তার প্রভাব পড়ে। 2 নম্বর হচ্ছে ডিলে ইন ডিসিশন। সরকারি ক্ষেত্র মানেই এই হচ্ছে হবে একটা গয়ঙ্গচ্ছ একটা মনোভাব একটা, অর্থাৎ তার জন্য যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে অস্বাভাবিক দেরি আমরা এটা দেখতে পাই, ডিলে ইন ডিসিশন। এই অস্বাভাবিক দেরি হওয়ার ফলে কি হয়,
কাজটা দেখা যায় যে সময় মতো হয় না এবং এর ফলে অকারণে ব্যয় বেড়ে যায়। তাহলে সরকারি খরচ মানে কি, সেটা তো জনগণেরই টাকা, তাহলে জনগণের সেক্ষেত্রে দেখা যায় অর্থের অপব্যয় হয়। সরকারি খাতে আমরা দেখেছি নেপোটিজম অ্যান্ড ফেভারিটিজম। নেক্সট পয়েন্ট, নেপোটিজম মানে হচ্ছে স্বজন পোষণ, আর ফেভারিটিজম মানে হচ্ছে কি না, সেখানে দেখা যায় যে কারো ফেভারিশনে মানে কারো ফেভারে হয়তো কাজ করা হয়, অর্থাৎ আনুকূল্য যেটাকে আমরা বলি বাংলায়। স্বজন পোষণ এবং আনুকূল্য এইটাও কিন্তু একটা অন্যতম সরকারি উদ্যোগগুলির একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। স্বজন পোষণে হচ্ছে দেখা যাচ্ছে অনেক ছেলে মেয়ে আমাদের কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে তাদের মধ্যে যথেষ্ট যোগ্যতা আছে, তারা হয়তো চাকরি পেল না, কিন্তু দেখা যাচ্ছে যারও হয়তো পেছন দিকে কোনো একটা সোর্স রয়েছেন, কেউ হয়তো তার হয়তো নিকট আত্মীয়, কোনো কেউ হয়তো সরকারি উচ্চ পদে রয়েছেন, প্রভাব খাটাতে পারেন, প্রভাবশীল ব্যক্তি রয়েছেন, তাদের প্রভাবে কিন্তু তারও চাকরি হয়ে গেল। তাহলে এটা হচ্ছে স্বজন পোষণ। ফেভারিটিজম, অনেক সময় কেউ হয়তো সেখানে আনুকূল্য প্রদান করছে, হ্যাঁ, সে মন্ত্রী আমলা পর্যায় থেকে হতে পারে, বা যে কোনো প্রভাবশালী ব্যক্তির ক্ষেত্রে হতে পারে, হ্যাঁ, বা কোনো বড় ব্যবসায়ীর ক্ষেত্রে হতে পারে। তাহলে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে হয়তো যে তারা হয়তো কোনো একটা কন্ট্রাক্ট পাচ্ছে, কোনো একটা হয়তো সরকারি কোনো একটা বদান্যতা পাচ্ছে, কিন্তু অন্যরা পাচ্ছে না। তাহলে ফেভারিটিজম থাকার ফলে বা নেপোটিজম থাকার ফলে তাহলে যথেষ্ট পরিমাণে কিন্তু সকলের কাছে সুযোগ পৌঁছয় না। আচ্ছা, ম্যানেজমেন্ট ডেফিসিয়েন্সিস। অ্যাকচুয়ালি সরকারি ক্ষেত্রে যারা এই ব্যবস্থাপনায় রয়েছেন, ম্যানেজমেন্টে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ল্যাক দেখা যায়, অনেক ডেফিসিয়েন্সি বা তাদের ক্ষেত্রে অনেক রকম ঘাটতি দেখা যায়। এই ম্যানেজমেন্ট ডেফিসিয়েন্সিস ব্যাপারটা কি রকম? ম্যানেজমেন্ট ডেফিসিয়েন্সিস কথাটা হচ্ছে যে তাদের কোনো প্রফেশনালি কোনো কোয়ালিফিকেশন কিন্তু সেক্ষেত্রে দরকার হয় না। দেখা যায় তারা হয়তো বিভিন্ন রিক্রুটমেন্ট বোর্ড বা কমিশনের যে সমস্ত পরীক্ষাগুলো আছে, যেমন সেটা হতে পারে পাবলিক সার্ভিস কমিশন, হতে পারে সেটা স্টাফ সিলেকশন কমিশন, বা হতে পারে সেটা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ইত্যাদি বোর্ড বা কমিশনের বিভিন্ন পরীক্ষায় তারা পাশ করে তারা সেই সমস্ত চাকরিতে তারা বহাল হন। কিন্তু তাদের যে ম্যানেজেরিয়াল যে কোয়ালিফিকেশন, সেইটা কিন্তু যেমন আমরা দেখেছি বড় বড় কর্পোরেট সংস্থায় বা কোম্পানির ক্ষেত্রে, যেমন সেখানে হয়তো সিএ, আইসিডাব্লিউএ বা এমবিএ বা এলএলবি, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের তাদের পেশাদারী লোককে সেখানে কিন্তু বেছে নেওয়া হয়, কিন্তু এখানে কিন্তু সেই ধরনের কোনো সুযোগ থাকে না। ইউজুয়ালি হেভি ইনভেস্টমেন্ট, সাধারণভাবে সরকারি কোনো রকম বড় যখনই কোনো একটা প্রকল্প যখন চালু থাকে, তখন সেখানে খুব বড় মাপের সেখানে বিনিয়োগ সেখানে কিন্তু কাজ করে। তাহলে বড় বিনিয়োগ হওয়ার ফলে সেখানে দেখা যায় যে সরকারি ক্ষেত্র অনেক সময় কিন্তু ছোট ছোট যে সমস্ত হয়তো যে প্রকল্পগুলো সেগুলো থেকে বাদ চলে যায়, ঠিক আছে, এবং বিশাল পরিমাণ সেখানে অর্থের প্রয়োজন, সেখানেই সরকারি উদ্যোগ সেখানে চলে আসে। আর হচ্ছে পলিটিক্যাল ইন্টারফারেন্স। পলিটিক্যাল ইন্টারফারেন্স মানে রাজনৈতিক হস্তক্ষেপ। যে আমরা অনেক সময় দেখি যে কাজটা তো খুব স্মুথলি হওয়ার প্রয়োজন এবং হতে পারে, সেখানে হঠাৎ করে রাজনৈতিক কোনো একটা বাধা, রাজনৈতিক কোনো হয়তো একটা হস্তক্ষেপ চলে আসার কারণে অযথা সেই কাজে দেরি হয় বা সেই কাজটা অসম্পূর্ণতা পায়। তাহলে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর যে সমস্ত ডিমেরিটস বা ডিসঅ্যাডভান্টেজ বা ড্রব্যাক রয়েছে, তার মধ্যে আমরা যে কয়েকটা পয়েন্ট দেখলাম, নাম্বার 1 দেখলাম হেভি অ্যাডমিনিস্ট্রেশন, নাম্বার 2 হচ্ছে ডিলে ইন ডিসিশন মেকিং, থার্ড হচ্ছে নেপোটিজম অ্যান্ড ফেভারিটিজম, ফোর্থ হচ্ছে ম্যানেজমেন্ট ডেফিসিয়েন্সিস, ইউজুয়ালি হেভি ইনভেস্টমেন্ট, অ্যান্ড লাস্টলি পলিটিক্যাল ইন্টারফারেন্স। কি বোঝা গেল এই পয়েন্টগুলো? দেখো, তাহলে তোমাদের এরকম প্রশ্ন দিতে পারে যে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের ডিসঅ্যাডভান্টেজ নিচের কোনটি? 3টে অ্যাডভান্টেজ দিয়ে একটা যে কোনো পয়েন্ট তুলে দিল। পরের পয়েন্টে আসছি, দেখো বলছে ডিস্টিংশন বিটুইন পাবলিক সেক্টর অ্যান্ড প্রাইভেট সেক্টর এন্টারপ্রাইজেস, অর্থাৎ সরকারি ক্ষেত্র এবং বেসরকারি ক্ষেত্রের উদ্যোগের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আমরা দেখছি, প্রথমে রেখেছি দেখো সরকারি উদ্যোগ, পরে রেখেছি আমরা বেসরকারি উদ্যোগ। ফার্স্ট পয়েন্ট কি বলছে? ফার্স্ট পয়েন্ট বলছে যে সার্ভিস মোটিভ ইজ প্রিডমিনেন্ট, অর্থাৎ সেবামূলক উদ্দেশ্য, সেবা দেওয়াই হচ্ছে সরকারি ক্ষেত্রে প্রাথমিক কাজের মধ্যে পড়ে, হ্যাঁ, প্রাথমিক শর্তের মধ্যে পড়ে কি সেবা দেওয়া, মানে সার্ভিস মোটিভ, লাভ করা নয়, প্রফিট মোটিভ নয়, সার্ভিস মোটিভ, হ্যাঁ, এটা নিয়ে কিন্তু পাবলিক সেক্টর আমাদের দেশে মূলত কাজ করে। আর
প্রফিট মোটিভ ইজ প্রিডমিনেন্ট, অর্থাৎ মুনাফার উদ্দেশ্যই হচ্ছে পূর্ব শর্ত হিসেবে কাজ করে প্রফিট মোটিভ। তাহলে সার্ভিস মোটিভ হচ্ছে পাবলিক সেক্টরের ক্ষেত্রে, প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে প্রফিট মোটিভ। এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স। দ্বিতীয় দেখো, পাবলিক সেক্টরের ক্ষেত্রে বলছে ইটস ইনসেন্টিভ টু বিজনেস পারসুইটস ইজ সোশ্যাল ওয়েলফেয়ার, অর্থাৎ ব্যবসায়িক কাজকর্মের মধ্যে এটা মূলত যে ব্যাপারে আরো উৎসাহ যোগান দেয় সেটি হচ্ছে সামাজিক কল্যাণ। অর্থাৎ সরকারি সংস্থা হলে সরকারি স্কুল তৈরি করবে, কলেজ তৈরি করবে, বিশ্ববিদ্যালয় বানাবে, অথবা সেখানে হয়তো দেখা যাবে যে একটা ওয়েলফেয়ার সেন্টার বা কমিউনিটি হল গড়ে তুলবে, হাসপাতাল গড়ে তুলবে। এইগুলো হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ারের মধ্যে পড়ে। Whereas আমরা দেখছি প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে ইটস ইনসেন্টিভ টু বিজনেস পারসুইট ইজ পার্সোনাল ওয়েলফেয়ার, অর্থাৎ যখনই বেসরকারি ক্ষেত্র কোনো ব্যবসায়িক উদ্যোগে এসে নামে তখন তার মূল উদ্দেশ্য হয় কি না ব্যক্তিগত কল্যাণ, পার্সোনাল ওয়েলফেয়ার, তার নিজের পকেট ভরানো, নিজের কিভাবে ভালো হবে, ঠিক আছে, তার পরিবারের কি করে ভালো হবে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। থার্ড পয়েন্ট যেটা বলছে পাবলিক সেক্টরের ক্ষেত্রে ইট ক্যান অ্যাটেন জাইগ্যান্টিক সাইজ, তাহলে এটা খুব বিশাল মাপের হতে পারে। সরকারি ক্ষেত্র খুব একটা দৈত্যাকার আকারে, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান মানে আমরা জানি সেখানে হিউজ ইনভেস্টমেন্ট এবং সেটা খুব বিশাল মাপের প্রতিষ্ঠান হতে পারে। কিন্তু প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে আমরা দেখছি ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডেভেলপ এ জাইগ্যান্টিক সাইজ, অর্থাৎ বেসরকারি ক্ষেত্র বিশাল আকারে আয়তনে নেই একদম বলা যায় না, কিন্তু সেটা তৈরি করা, ডেভেলপ করাটা একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। তার কারণ সেখানে একক মূলধনের মাধ্যমে, ঠিক আছে, বা একক কোনো ব্যক্তির উদ্যোগে সেখানে কিন্তু প্রতিষ্ঠান গড়ে উঠছে, কাজেই সেখানে সেটা বিশালাকার আয়তনের সরকারের সঙ্গে পাল্লা দিয়ে তৈরি করা সেটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর লাস্ট পয়েন্ট দেখো, সরকারি ক্ষেত্রে বলছে ইট প্রিভেন্টস কনসেন্ট্রেশন অ্যান্ড আনব্যালেন্সড গ্রোথ অফ ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ সেখানে দেখা যায় যে একই জায়গাতে বিভিন্ন ধরনের হয়তো শিল্প সেখানে কনসেন্ট্রেট করে, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের শিল্প সেখানে একই জায়গায় তৈরি হওয়ার ক্ষেত্রে সেখানে বাধা সৃষ্টি করে, বা সেখানে শিল্পগুলোর একটা ভারসাম্যহীন বৃদ্ধি পেতে থাকে, আনব্যালেন্সড গ্রোথ সেখানে তৈরি হতে পারে। কিন্তু দেখা যায় প্রাইভেট সেক্টর যেখানে আছে ইট এনকারেজেস কনসেন্ট্রেশন গ্রোথ অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড আনব্যালেন্সড গ্রোথ অফ ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ কনসেন্ট্রেশন মানে কি একটা জায়গাতেই বিভিন্ন ধরনের শিল্প কেন্দ্রীভূত বা একত্রীভূত হতে পারে। এই হচ্ছে পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টরের মধ্যে মূল ডিফারেন্স। এরপরে দেখো ডিফারেন্ট ফর্মস অফ অর্গানাইজেশন অফ পাবলিক এন্টারপ্রাইজেস, সরকারি সংস্থা বিভিন্ন ধরনের হয়, সেইগুলো কি কি সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান জানবো। বলছে ডিফারেন্ট ফর্মস অফ অর্গানাইজেশন অফ পাবলিক এন্টারপ্রাইজেস আর, এক নম্বর যেটা বলেছে সেটা হচ্ছে ডিপার্টমেন্টাল অর্গানাইজেশন বা বিভাগীয় সংগঠন। দ্বিতীয় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বোর্ড ম্যানেজমেন্ট বা বোর্ড পরিচালনা। থার্ড হচ্ছে স্ট্যাটুটারি কর্পোরেশন বা পাবলিক কর্পোরেশন, যাকে বাংলায় বলে বিধিবদ্ধ নিগম। আর চতুর্থ হচ্ছে গভর্নমেন্ট কোম্পানি, অর্থাৎ সরকারি কোম্পানি। তাহলে এই চার ধরনের প্রতিষ্ঠান, এর চারটেই কিন্তু সরকারি সংস্থা, কিন্তু এদের মধ্যে কিছু প্রকারভেদ আছে, হ্যাঁ, তো সেইগুলো আমরা ওয়ান বাই ওয়ান আমরা পরবর্তীতে জানবো। যেমন প্রথমে আমরা আলোচনায় আসছি যে বিভাগীয় সংগঠন বা ডিপার্টমেন্টাল অর্গানাইজেশন বলতে কাদের বোঝায়। দেখো বলছে when a state enterprise is managed by a department of the government, সরকারের একটা বিভাগ হিসেবে যখন কোনো একটা সরকারি প্রতিষ্ঠান পরিচালিত হয় along with other administrative affairs, অর্থাৎ বিভিন্ন প্রশাসনিক যে সমস্ত কার্যকলাপ, প্রশাসনিক বিভিন্ন বিষয়গুলো নিয়ে সরকারের কোনো একটা বিভাগ যখন তার পুরো দেখভাল করে, তাকে পুরোপুরি পরিচালনা করে, সরকারি সেই উদ্যোগকে বলা হচ্ছে ডিপার্টমেন্টাল ফর্ম অফ অর্গানাইজেশন। বাংলায় বলছে বিভাগীয় সংগঠন, যেমন পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ, ডাক বিভাগ, ইন্ডিয়ান রেল, হ্যাঁ, ভারতীয় রেলপথ, ডিফেন্স প্রতিরক্ষা, অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণী, দূরদর্শন, হ্যাঁ, তাহলে এরা সব হচ্ছে কি ডিপার্টমেন্টাল ফর্ম অফ অর্গানাইজেশন। এখানে কিন্তু wholly owned, financed, managed and regulated by the government, এবং এখানে যারা কাজ করেন তারা পুরোপুরি একদম সরকারি কর্মচারী হিসেবে বিবেচিত হন। আর এটা লাভ ক্ষতির ভিত্তিতে আদৌ পরিচালিত হয় না, সেবাই হচ্ছে এদের হচ্ছে পরম মানে হচ্ছে বৈশিষ্ট্য।
হ্যাঁ, মূল লক্ষ্য। আর এখানে যে সমস্ত সরকারি কর্মচারী কাজ করেন তাদের পুরো আর্থিক দায়ভার সরকারের। নেক্সট দেখো, বলছে অ্যাডভান্টেজেস অফ ডিপার্টমেন্টাল অর্গানাইজেশন। সুবিধাটা কি এই ধরনের সংস্থা তৈরি করার? সুবিধা হচ্ছে যেগুলো ওয়ান বাই ওয়ান বলি। ফুল কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট, সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ এখানে কাজ করে। মেনটেনেন্স অফ অ্যাবসলিউট সিক্রেসি, অর্থাৎ পুরোপুরি গোপনীয়তা বজায় রাখা এখানে সম্ভব হয়। জব সিকিউরিটি, সবাই আমরা সরকারি চাকরি খুঁজি, তার একটাই কারণ, বোধহয় মেইন কারণ যেটা, সেটা হচ্ছে চাকরির হচ্ছে নিশ্চয়তা, ঠিক আছে, নিরাপত্তা। আর অ্যাচিভমেন্ট অফ ইকোনমিক টার্গেট, অর্থাৎ সরকারি সংস্থা সবসময় একটা অর্থনৈতিক লক্ষ্য নিয়ে কাজ করে, অর্থনৈতিক লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করে। আমরা দেখি প্রতি বছর বা 5 বছর অন্তর একটা করে জিডিপি গ্রোথ রেট আমাদের সামনে তুলে ধরা হয়। ইকোনমিক টার্গেট এটাই, যে দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আগের থেকে আরো বাড়ানো যায় কিনা, সরকারের সবসময় সেই লক্ষ্যে কাজ করে। আর ব্যালেন্সড ইকোনমিক গ্রোথ, অর্থাৎ আর্থিক বৃদ্ধির ভারসাম্য বজায় রাখা। এগুলি হচ্ছে যে কোনো ডিপার্টমেন্টাল অর্গানাইজেশনের অ্যাডভান্টেজ। নেক্সট, ডিপার্টমেন্টাল অর্গানাইজেশনের সবচেয়ে সুবিধে তা নয়, বেশ কিছু আবার ডিসঅ্যাডভান্টেজ বা ডিমেরিটস বা ডিফেক্ট রয়েছে। কি কি সেই ডিসঅ্যাডভান্টেজটা দেখে নিই। দেখো, প্রথমে যেটা বলা হয়েছে যে ডিপার্টমেন্টাল অর্গানাইজেশনের যে ডিসঅ্যাডভান্টেজ নাম্বার 1 হচ্ছে সাফার্স ফ্রম দ্য ইভিলস অফ বিউরোক্রেসি। একটু আগেই বলছিলাম যে যারা আমলা, যারা অফিসার, তারা যেহেতু মূলত এই প্রশাসনকে চালায়, প্রশাসনিক যন্ত্র তাদের হাতে যদি পুরোপুরিভাবে চলে আসে, তখন কিন্তু তার কতগুলো সমস্যা সেখান থেকে তৈরি হয়, যেটাকে আমরা বলি বিউরোক্রেটিক কন্ট্রোল। অর্থাৎ তারা নিজেদের মতন করে বা নিজেদের স্বার্থে তারা প্রশাসনকে চালাতে সাহায্য করে। এটাকেই বলা হচ্ছে যে ইভিলস অফ বিউরোক্রেসি। বিউরোক্র্যাট, যেমন আমাদের দেশে ধরো যারা আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, যারা হচ্ছে প্রশাসনিক প্রধান আর কি, যারা হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার অফ দ্য গভর্নমেন্ট, তারাই কিন্তু মূলত কি করে, অ্যাডমিনিস্ট্রেশনটাকে তারাই নার্চারিং করে। দ্বিতীয় দেখো, ফ্রিকোয়েন্ট চেঞ্জেস অফ পলিসিস। সরকারি নীতির দেখা যায় যে ঘন ঘন পরিবর্তন হয়। আজকে যে হয়তো শাসক দল রয়েছে, তারা যে নীতি নিয়ে কাজ করছে, পরবর্তীতে হয়তো যে দল হয়তো সরকারি ক্ষমতায় আসছে, তাদের নীতি হয়তো পুরোপুরি বিপরীত। তাহলে ঘন ঘন যখন দেখা যাবে যে কোনো একটা সরকারের পরিবর্তন হবে, সরকার পরিবর্তনের সাথে সরকারি নীতিরও কিন্তু দেখা যায় ব্যাপক পরিবর্তন হয়। ডিলেড ডিসিশন মেকিংস, এবং সরকারি ক্ষেত্রে একটু আগেই বলেছি যে 18 মাসে বছর হয়, তো যার ফলে কি হয়, যে কোনো সিদ্ধান্ত সেটা রূপায়ণের ক্ষেত্রেও দেখা যায় অসম্ভব দেরি হয়। এর ফলে কি হয়, যে দেখা যায় যে কোনো যে প্রকল্পের ব্যয় অস্বাভাবিকভাবে বাড়ে, এবং বাড়ার ফলে স্বাভাবিকভাবেই দেখা যায় সেই কাজটা কিন্তু দেখা যায় ইমপ্লিমেন্ট হতে এত মানে সেটা সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায়, যে সেটা কিন্তু সুবিধার থেকে অসুবিধার কারণ হতে পারে। পলিটিক্যাল ইন্টারফারেন্স, এর আগের পয়েন্টে তোমাদের বলেছিলাম যে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে একটা আলাদা কারণ ডিপার্টমেন্টাল অর্গানাইজেশনের ক্ষেত্রে, যে ডিপার্টমেন্টাল অর্গানাইজেশন অফ গভর্নমেন্ট এন্টারপ্রাইজ, তার ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ বড় একটা বাধার কারণ হয়ে দাঁড়ায়। রাজনৈতিক বাধা বলতে কি না, অনেক সময় দেখা যায় যে কোনো একটা হয়তো সিদ্ধান্ত প্রশাসনিকভাবে নেওয়া হয়েছে, কিন্তু রাজনীতি সেখানে দেখা যায় সেই প্রশাসনিক সিদ্ধান্তের একটা বড় বাধার কারণ হয়ে দাঁড়াতে পারে, যার ফলে সেই সিদ্ধান্ত হয়তো মুলতুবিও হতে পারে। 5 নম্বর যেটা হচ্ছে যে ল্যাক অফ ইনসেন্টিভ টু দ্য স্টাফ, অর্থাৎ যে সমস্ত কর্মচারীরা রয়েছে তাদের কাজে খুব অনুৎসাহ দেখা যায়। কারণ সরকারি চাকরি মানেই সেটা পাকা চাকরি, পাকা চাকরি মানেই সেখানে হচ্ছে যে তার কিন্তু উৎসাহের ক্ষেত্রে যথেষ্ট সেখানে অভাব বা ঘাটতি দেখতে পাওয়া যায়, যে কাজ না করলেও পয়সা পাওয়া যায় এরকম একটা ব্যাপার, বা চাকরিগত নিশ্চয়তা নিরাপত্তা থাকার জন্য সহজে চাকরি যায় না। কথায় আছে যে সরকারি ক্ষেত্রে চাকরি পাওয়া যত কঠিন, তার থেকে অনেক বেশি কঠিন চাকরি যাওয়া। তো এই ধরনের নিশ্চয়তা থাকার কারণে স্টাফেদের মধ্যে যে আরো প্রতিষ্ঠানের যে উদ্যোগ, সে সম্পর্কে অভাব দেখা যায়, উদ্যোগের অভাব দেখতে পাওয়া যায়। তাহলে এইগুলি হচ্ছে আমাদের বিভাগীয় সংগঠনের অসুবিধে। পরবর্তী দেখো, আমরা আসছি স্ট্যাটুটারি কর্পোরেশন, বা যাকে আমরা বাংলায় বলি বিধিবদ্ধ নিগম, ঠিক আছে, বা এটার একটা সিনোনিমস হচ্ছে পাবলিক কর্পোরেশন। স্ট্যাটুট কথাটা মানে কি, STATUTE, স্ট্যাটুট মিনস ল, মানে বাংলায় বলে বিধি বা আইন। পার্লামেন্ট বা স্টেট অ্যাসেম্বলির স্পেশাল অ্যাক্টের মাধ্যমে যদি কোনো অর্গানাইজেশনকে ক্রিয়েট করা হয়,
তাদেরকে আমরা বলি স্ট্যাটুটারি কর্পোরেশন, বাংলায় বলা হয় বিধিবদ্ধ নিগম। দেখো, a statutory corporation is a corporate body created by a special act of parliament with its power, duties, privileges and pattern of management defined by the act। অর্থাৎ নির্দিষ্ট কোনো আইনে সেখানে কিন্তু কোনো একটা স্পেশাল অ্যাক্ট অফ পার্লামেন্টের মাধ্যমে যদি কোনো একটা সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, তার যেখানে ক্ষমতা, তার কর্তব্য, তার কাজের বিশেষ সুবিধা বা কিভাবে সেখানে যারা ম্যানেজমেন্টে রয়েছেন তারা কাজ করবেন, সেই সমস্ত ধারণা যদি সেই আইনের মাধ্যমে যদি বিধৃত থাকে, তখন সেটাকে আমরা বাংলায় বলি বিধিবদ্ধ নিগম, ইংলিশে বলা হয় স্ট্যাটুটারি কর্পোরেশন। এটা ওয়ান টাইপ অফ কর্পোরেট বডি বাট আন্ডার দ্য গভর্নমেন্ট ম্যানেজমেন্ট। ইট ইজ এ স্ট্যাটুটারি বডি ক্রিয়েটেড টু সার্ভ। তাহলে এই বিধিবদ্ধ সংস্থাকে তৈরি করা হয় কেন না, টু সার্ভ দ্য পাবলিক পারপাস উইথ সিঙ্গল অর মাল্টিপল অবজেক্টিভস। অর্থাৎ জনগণের সেবার উদ্দেশ্যে এই ধরনের কর্পোরেট বডিগুলো আইনিভাবে প্রতিষ্ঠিত করা হয়, সংসদীয় বিশেষ আইনের মাধ্যমে তৈরি করা হয়, যার নাকি এক বা একাধিক উদ্দেশ্য কাজ করে। যেমন তোমাদের কোশ্চেন দিতে পারে পরীক্ষায় যে হোয়াট ইজ অ্যান এক্সাম্পল অফ স্ট্যাটুটারি কর্পোরেশন, কি বলবে? সেটা হতে পারে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, বা যেটাকে সংক্ষেপে আমরা LICI বলি, দামোদর ভ্যালি কর্পোরেশন বা সংক্ষেপে DVC, ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা IFCI, এরকম আরো আছে। যেমন ধরো BSNL, ঠিক আছে, সরি BSNLটা স্ট্যাটুটারি হবে না, ওটা গভর্নমেন্ট কোম্পানির ক্ষেত্রে হবে। তাহলে এই ধরনের যে সংস্থাগুলো, এই বিভিন্ন, যেমন আমাদের এখানে একসময় ছিল CSTC, ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, এখন তো এটার নাম পাল্টে গেছে। তো যাই হোক, এই সব সংস্থাগুলো কিন্তু স্ট্যাটুটারি কর্পোরেশনের মধ্যে অন্তর্ভুক্ত। পরেরটা দেখো, গভর্নমেন্ট কোম্পানি বা সরকারি কোম্পানি বলতে কাদের বোঝায় আমরা দেখি। সরকারি কোম্পানি কাকে বলে? বলছে সরকারি কোম্পানি বলতে সেই কোম্পানিকে বোঝায় যে কোম্পানিতে কমপক্ষে 51% শেয়ার হয় কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার, অথবা কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে ধারণ করে, তাকে আমরা বলি সরকারি কোম্পানি বা গভর্নমেন্ট কোম্পানি। এই সরকারি কোম্পানির তোমার হচ্ছে ন্যূনতম শেয়ার 51% হতে হবে, এইটা একটু খেয়াল রাখবে, নট লেস দেন 50% অফ দ্য শেয়ার। 51% বেশি হতে পারে, কোনো অসুবিধা নেই। 51% কম হলেই সেটা আর সরকারি কোম্পানি থাকে না, সেটা বেসরকারি হয়ে যায়। তো সেই জন্য হয় কেন্দ্রীয় সরকার অথবা কোনো রাজ্য সরকার বা 2 বা ততোধিক রাজ্য সরকার, ঠিক আছে, এবং তাদের সঙ্গে কেন্দ্রীয় সরকার একত্রে এই ধরনের কোনো যদি প্রতিষ্ঠান গড়ে তোলে, তাকে আমরা বলবো গভর্নমেন্ট কোম্পানি। হলো? আচ্ছা, যেমন হচ্ছে ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেড, যেমন হচ্ছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, BSNL, সেল এটসেট্রা। BSNL হচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড, সেল হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এরকম আরো আছে, গেল গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে, এরকম। তো এই প্রতিষ্ঠানগুলো গভর্নমেন্ট কোম্পানি। গভর্নমেন্ট কোম্পানিগুলি কিন্তু লাভ ক্ষতির ভিত্তিতে পরিচালিত হয় এবং এদের নিজেদের রিসোর্স নিজেদেরকে জোগাড় করতে হয়। হলো? তাহলে গভর্নমেন্ট কোম্পানির আমরা দেখলাম, দেখবে সাধারণত নামের পেছনে লিমিটেড অথচ সরকারি সংস্থা, সেগুলো হচ্ছে তোমার হচ্ছে গভর্নমেন্ট কোম্পানি। আবার সাধারণত যেগুলো যেসব মানে কর্পোরেট সংস্থা নামের পেছনে কর্পোরেশন রয়েছে, সেগুলোকে সাধারণভাবে আমরা চিনতে পারি বা চিনি স্ট্যাটুটারি কর্পোরেশন এই নামে। আচ্ছা, এইবারে আসছি আমরা যে ভারতবর্ষে যে দেখা যায় যে সরকারি সংস্থাগুলো বিশাল পরিমাণ লসে চলছে। সরকারি সংস্থা লাভে চলছে এরকম হাতে গোনা, সরকারি সংস্থায় ম্যাক্সিমামই ভারতবর্ষে দেখা যায় যে সেগুলো লস মেকিং। এর পেছনে কি কারণ সেটা আমরা জানবো, কারণ এর উপরে অনেক সময় আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে হোয়াট আর দ্য রিজনস ফর দ্য লস অফ পাবলিক সেক্টরস ইন ইন্ডিয়া। তখন আমরা বলবো তার উত্তরে, দ্য রিজনস ফর দ্য লস অফ পাবলিক সেক্টরস ইন ইন্ডিয়া আর, নাম্বার 1 হচ্ছে অপর্যাপ্ত পরিকল্পনা। কোনো পরিকল্পনা ছাড়াই ধরো সরকারি সংস্থা কোনো কাজে নেমে পড়লো, তাহলে
প্রপার প্ল্যানিং যদি না থাকে তাহলে সেই কাজটা কি লক্ষ্যে পৌঁছায়? কখনোই সেটা কিন্তু পৌঁছবে না। তাহলে ইনঅ্যাডিকুয়েট প্ল্যানিং এটা একটা বড় কারণ। আচ্ছা, 2 নম্বর হচ্ছে সরকারি সংস্থাতে টাকার কোনো অভাব হয় না। ঠিক আছে, লাখে লাখ টাকা দেবে গৌরী সেন, এখানে গৌরী সেন হচ্ছে সরকার, তাহলে সেখানে প্রচুর পরিমাণে মূলধন আয়ন হয়। তাহলে বেশি পরিমাণ মূলধনের প্রয়োগ হওয়ার কারণে দেখা যায় অনেক সময় কি হয়, সরকারি যে ক্ষেত্রে বা সরকারি উদ্যোগগুলোতে সেখানে কিন্তু দেখা যায় লোকসানের তারা সম্মুখীন হয়। ঠিক আছে, ইনএফিসিয়েন্ট ম্যানেজমেন্ট। ইনএফিসিয়েন্ট ম্যানেজমেন্ট, এই যে একটু আগে বলছিলাম যে কোনো প্রফেশনাল ম্যানেজমেন্টের লোক, অর্থাৎ সেটা ধরো কোনো একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কোনো একজন কস্ট অ্যাকাউন্টেন্ট, বা কোনো একজন কোম্পানি সেক্রেটারি, বা কোনো একজন ধরো MBA, হ্যাঁ, বা কোনো একজন LLB, এদেরকে বলা হয় প্রফেশনাল পার্সন। তো তাদের এখানে কিন্তু বিশেষ দায়িত্বে তাদেরকে দেখা যায় না। এখানে মূলত সরকারি সংস্থারা পরিচালনা করেন বিউরোক্র্যাটসরা। এই বিউরোক্র্যাটসরা বেশিরভাগই আসেন হচ্ছেন সিভিল সার্ভেন্ট হিসেবে। তারা কিন্তু এই কম্পিটিটিভ বিভিন্ন পরীক্ষা দিয়ে স্টাফ সিলেকশন বা UPSC বা PSC বা এরকম বিভিন্ন রিক্রুটমেন্ট বোর্ড যেগুলো আছে তাদের পরীক্ষার মাধ্যমে তারা সাফল্য লাভ করে সেখানে তারা আসেন। কিন্তু তাদের কিন্তু খুব কম জনেরই কোনো ম্যানেজারিয়াল কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স তাদের থাকে। নন ইউটিলাইজেশন অফ ফুল ক্যাপাসিটি, অর্থাৎ সরকারি সংস্থা যখনই হচ্ছে তাদের কিন্তু পূর্ণ যে তাদের যে ক্ষমতা সেটা কিন্তু তাদের পরিপূর্ণ মাত্রায় সেই ক্ষমতা কিন্তু সদ্ব্যবহার করা হয় না। অর্থাৎ একটা ধরো বিদ্যুৎ সংস্থা হয়তো 100% ক্যাপাসিটিতে হয়তো ইউটিলাইজ করতে পারে, সেই মতন তার হয়তো উৎপাদনী ক্ষমতা আছে। দেখা যাচ্ছে যে সেই রাজ্যে বা সেই মানে অঞ্চলে বা সেই এলাকায় সেখানে আশপাশে কোনো রকম বড় শিল্প তৈরি হয়নি। বড় শিল্প না হওয়ার কারণে বিদ্যুতের চাহিদা তো কমে গেছে, কারণ ডোমেস্টিক পারপাসে বিদ্যুতের চাহিদা খুব কমই থাকে। স্বাভাবিকভাবেই যদি শিল্পায়ন না ঘটে তাহলে আমরা যদি একাধিক যদি এরকম বড় মাপের যদি বিদ্যুৎ প্রতিষ্ঠান তৈরি করি, পাওয়ার প্ল্যান্ট তৈরি করি, তাহলে সেগুলো কিন্তু চাহিদা কিন্তু সেখানে কম থাকবে, এটাই স্বাভাবিক। তো সেখানে আন্ডার ইউটিলাইজেশন অফ ফুল ক্যাপাসিটি, অর্থাৎ 100% ক্যাপাসিটির বদলে 80 বা 60% ক্যাপাসিটিতে হয়তো প্রোডাকশন হচ্ছে, যার ফলে কি হয় ওভারহেড কস্ট অনেক বেড়ে যায় এবং এর ফলে সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থা সেখানে দেখা যায় ক্ষতির সম্মুখীন হয়। নেক্সট পয়েন্ট আমরা দেখছি এক্সেসিভ ফিক্সড কস্ট, মানে এখানে স্থির ব্যয় বা যেটা স্থায়ী খরচ সেটা কিন্তু অতিরিক্ত পরিমাণে হয়। তাহলে ফিক্সড কস্টের পরিমাণ যেমন ধরো কর্মীদের বেতন, বিভিন্ন ভাতা, বা ধরো গাড়ি ভাড়া সংক্রান্ত যে খরচ খরচা, বিভিন্ন অ্যালাউন্স ইত্যাদি, এইগুলো যথেষ্ট পরিমাণে খরচ হওয়ার কারণে আলটিমেট দেখা যায় যে রাষ্ট্রীয় সংস্থার যে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়, এমনকি রিটায়ারমেন্ট বেনিফিট সবটাই এই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে যা দেয়া হয়, খরচ করা হয়, সেগুলো কিন্তু অস্বাভাবিকভাবে বেশি। তার ফলে কি হয় না, এই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো লোকসানের মধ্যে চলে আসে, অর্থাৎ খাজনার চেয়ে বাজনা বেশি, এরকম একটা ব্যাপার হয়। এমপ্লয়মেন্ট অফ এক্সেসিভ ওয়ার্কফোর্স, অর্থাৎ অতিরিক্ত যে কর্মী এখানে যুক্ত থাকেন, অতিরিক্ত যে ম্যান পাওয়ার যে এই ধরনের চাকরিতে যারা যুক্ত থাকে, তার ফলেও কিন্তু লোকসানের সমূহ সম্ভাবনা থাকে এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো। দেখা যাচ্ছে হয়তো একটা বাস 3 জন কর্মী মিলেই চলতে পারে, ড্রাইভার, কন্ডাক্টর, ক্লিনার বা হেল্পার। কিন্তু সেখানে একবার পরিসংখ্যানে বেরিয়েছিল একটি রাজ্যে আমাদের ভারতবর্ষের মধ্যেই, সেখানে বাস পিছু 24 জন কর্মী। স্বাভাবিকভাবেই একটা বেসরকারি বাসের মালিক যে পরিমাণে মুনাফা করতে পারে সরকারের পক্ষে মুনাফা করা সম্ভব হয় না, এবং সরকার সাধারণত প্রতিটা রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থার ক্ষেত্রেই দেখা যায় ভর্তুকির মাধ্যমেই সাধারণত পরিবহন ব্যবস্থা চালিয়ে থাকে। ল্যাক অফ সায়েন্টিফিক রিক্রুটমেন্ট পলিসি, দেখা যায় ইনফ্লুয়েন্সিয়াল লোক থাকলেই, ইনফ্লুয়েন্সিয়াল যদি কোনো বিউরোক্র্যাট হোক বা কোনো যদি যে কোনো মানে কোনো মন্ত্রী হোক, যে কোনো পর্যায়ের লোক হোক, তাদের প্রভাবে অনেক সময় সরকারি চাকরি অনায়াসেই পাওয়া যায়। এটা থাকার কারণে কি হয় না, সরকারি চাকরিতে অনেক ক্ষেত্রে ঢোকা অনেক সহজ হয়ে যায়, এবং যার ফলে দেখা যায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কর্মী এখানে কাজ করে, এবং সেটা সরকারি প্রতিষ্ঠানের লোকসানের সমূহ সম্ভাবনার কারণ হয়ে দাঁড়ায়।
তাহলে কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এখানে রিক্রুটমেন্টটা না হওয়ার কারণে পাবলিক সেক্টর প্রতিষ্ঠানগুলো কিন্তু অর্থাভাবে ধুঁকতে থাকে বা তাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাহলে কি কি পয়েন্ট আমরা দেখলাম এই পাবলিক সেক্টর সংস্থার লস হওয়ার পেছনে? দেখো, ভারতবর্ষে সরকারি ক্ষেত্রের লোকসানের পেছনে যে যে কারণগুলো দেখলাম, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ইনঅ্যাডিকুয়েট প্ল্যানিং, 2 নম্বর হচ্ছে ওভার ক্যাপিটালাইজেশন, 3rd পয়েন্ট হচ্ছে ইনএফিসিয়েন্ট ম্যানেজমেন্ট, 4th পয়েন্ট হচ্ছে নন ইউটিলাইজেশন অফ ফুল ক্যাপাসিটি, 5 নম্বর হচ্ছে এক্সেসিভ ফিক্সড কস্ট, 6 নম্বর হচ্ছে এমপ্লয়মেন্ট অফ এক্সেসিভ ওয়ার্কফোর্স, আর লাস্ট পয়েন্ট হচ্ছে ল্যাক অফ সায়েন্টিফিক রিক্রুটমেন্ট পলিসি। নেক্সট পয়েন্ট, আমরা এবার আসছি যতটুকু আলোচনা করলাম, যেটুকু জানলাম আজকের এই টপিকে, অর্থাৎ পাবলিক সেক্টর, জয়েন্ট সেক্টর এবং হচ্ছে যে সরকারি ক্ষেত্রের কত রকম ভাগ আছে সেইগুলো, এবং সরকারি ক্ষেত্র মানেই যেন একটা লোকসানের বোঝা বহন করতে হয়, এর পেছনে কি কারণ কাজ করে। এই যে আলোচনার মধ্যে প্রথম কোশ্চেন যেটা আসছি সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ পাবলিক এন্টারপ্রাইজ, অর্থাৎ রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রাথমিক উদ্দেশ্য কি? প্রথম অপশন আছে প্রফিট ম্যাক্সিমাইজেশন, দ্বিতীয় আছে এনহ্যান্সিং শেয়ার হোল্ডার্স ভ্যালু, 3rd হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার, আর লাস্টে আছে রিডিউসিং মার্কেট কম্পিটিশন। দেখো এই অপশন দেখে তোমরা নিজেরা ধরতে পারছো কিনা যে রাষ্ট্রায়ত্ত সংস্থা কোন উদ্দেশ্য, প্রাথমিক উদ্দেশ্য নিয়ে চলে? কোনটা মনে হচ্ছে? নিজেরা ঠিক করো আনসার। সরকারি সংস্থার প্রাথমিক উদ্দেশ্যই হচ্ছে সমাজ কল্যাণ, সোশ্যাল ওয়েলফেয়ার। সেখানে প্রফিটটা কিন্তু মেইন অবজেক্টিভ নয়, ঠিক আছে? সমাজ কল্যাণটাই হচ্ছে সেক্ষেত্রে মূল উদ্দেশ্য থাকে, অন্ততপক্ষে আমাদের দেশে। তাই প্রথমটা সি হচ্ছে কারেক্ট আনসার। দ্বিতীয়টা দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স, এইটা ভালো করে খেয়াল করো, অফ এ পাবলিক এন্টারপ্রাইজ। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর 4টে অপশনের মধ্যে কোনটা বৈশিষ্ট্য নয়? প্রথম অপশনে আছে ওন্ড বাই দ্য গভর্নমেন্ট, সরকারের মালিকানা, ম্যানেজড বাই দ্য গভর্নমেন্ট, দ্বিতীয় অপশন, অর্থাৎ সরকার দ্বারা পরিচালিত, প্রাইমারিলি ফোকাসড অন প্রফিট, অর্থাৎ প্রাথমিকভাবে মুনাফার ওপর দৃষ্টিপাত করা হয়, আর চতুর্থত হচ্ছে সাবজেক্ট টু গভর্নমেন্ট কন্ট্রোল, অর্থাৎ সরকারি নিয়ন্ত্রণে এটি পরিচালিত হয়। কোনটা নয় বলেছে? দেখো, সরকারি উদ্যোগের নিচের কোনটি বৈশিষ্ট্য নয়? বৈশিষ্ট্য নয় এইটাই, আগের কোশ্চেনটাতেই আমরা সেখান থেকেই জেনেছি যে সোশ্যাল ওয়েলফেয়ার বা সোশ্যাল মোটিভ ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ পাবলিক এন্টারপ্রাইজ। তাহলে এখানে পাবলিক এন্টারপ্রাইজের কোনটা নয় যদি বলে, তাহলে এটাই উত্তর হবে প্রাইমারিলি ফোকাসড অন প্রফিট, ঠিক আছে? এটা প্রাইমারি অবজেক্টিভ নয়, তাই সি হচ্ছে নেক্সট আনসার। পরেরটা, which type of public enterprise is directly controlled by a government ministry? আমরা আগেই বলেছিলাম একটু আগে যে সরকারি সংস্থা 4 রকমের হয়, 4টের নাম সেটাও বলেছিলাম। একটা বলেছিলাম ডিপার্টমেন্টাল অর্গানাইজেশন, 2 নম্বর হচ্ছে বোর্ড ম্যানেজমেন্ট, 3rd হচ্ছে স্ট্যাটুটরি কর্পোরেশন, আর 4 বলেছিলাম গভর্নমেন্ট কোম্পানি। এই 4টের মধ্যে কোন ধরনের সংস্থাটা সরাসরি আমাদের সরকারি মন্ত্রক পরিচালনা করে? ফার্স্ট হচ্ছে স্ট্যাটুটরি কর্পোরেশন আছে, তারপর গভর্নমেন্ট কোম্পানি আছে, ডিপার্টমেন্টাল আন্ডারটেকিং আছে, বোর্ড ম্যানেজমেন্ট আছে, ঠিক আছে? এই বোর্ড ম্যানেজমেন্ট নিয়ে যদিও আমার আলোচনা বাকি ছিল আর কি, সেটা বলা হয়নি, একটু বলে রাখি। কিছু সরকারি সংস্থা আছে যাদের মাথায় আছে বোর্ড অফ ডিরেক্টরস। এই বোর্ড অফ ডিরেক্টরস তাদের যে জেনারেল মিটিংয়ে তারা যে ডিসিশন নেয়, দেয়ার ডিসিশন ইজ ফাইনাল, অর্থাৎ বোর্ড ম্যানেজমেন্ট তারা যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই তাদের চূড়ান্ত বলে সেটা বিবেচিত হবে। যেমন ধরো আমাদের দেশে আছে টি বোর্ড, কফি বোর্ড, স্পাইসেস বোর্ড, ওয়্যার বোর্ড ইত্যাদি ইত্যাদি। আর রাজ্যেও আছে আমাদের, যেমন হচ্ছে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন পর্ষদ, বা ধরো আমাদের রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন বোর্ড ইত্যাদি ইত্যাদি। তাহলে এই 4টে অপশনের মধ্যে এখানে কিন্তু যেটা বিভাগীয় সংগঠন বা ডিপার্টমেন্টাল আন্ডারটেকিং, তোমাদের একটু আগে বলেছিলাম, যেমন রেলওয়ে, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ইত্যাদি সংস্থাগুলো, এগুলো দেখো ডাইরেক্টলি কোনো একটা মিনিস্ট্রির আন্ডারে কাজ করে, অর্থাৎ সি হবে কারেক্ট আনসার।
চলো পরের প্রশ্নে আসি। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। নিচের কোনটা একটি রাষ্ট্রায়ত্ত উদ্যোগ বা সংস্থা নয়, কোন টাইপটা নয়? প্রথমে আছে ডিপার্টমেন্টাল আন্ডারটেকিং, তারপর আছে স্ট্যাটুটারি কর্পোরেশন, প্রাইভেট লিমিটেড কোম্পানি, গভর্নমেন্ট কোম্পানি। খুব সহজ প্রশ্ন, কারণ আমরা এ বি ডি এদের তিনটেই কিন্তু অলরেডি আলোচনা করে এলাম এতক্ষণ। সেগুলো রাষ্ট্রায়ত্ত সংস্থার মধ্যে, তার মধ্যে অড ম্যান আউট হিসেবে পড়ে থাকছে কোনটা? প্রাইভেট লিমিটেড কোম্পানি। কোনটা নয় বলেছে, কোনটা রাষ্ট্রায়ত্ত উদ্যোগ নয়? প্রাইভেট সংস্থা, বেসরকারি যেগুলো সংস্থাগুলো থাকে সেটাই হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। দ্যাট উইল বি কারেক্ট আনসার। পরের কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মেজর অবজেক্টিভ অফ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারতবর্ষে যে সমস্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো আছে তার প্রধান উদ্দেশ্য কি? ফার্স্ট অপশন প্রফিট ম্যাক্সিমাইজেশন, দ্বিতীয় প্রমোটিং প্রাইভেট সেক্টর ইন্টারেস্ট, থার্ড প্রোভাইডিং পাবলিক গুডস, লাস্টে এনহ্যান্সিং শেয়ার হোল্ডার ওয়েলথ। এটা একদমই নয়, এটাও নয়, এটাও নয়, তাহলে হবে এটা প্রোভাইডিং পাবলিক গুডস। ঠিক আছে, সি হবে কারেক্ট আনসার। পরের কোশ্চেনটা দেখো, পাবলিক এন্টারপ্রাইজেস অফেন অপারেট ইন, অর্থাৎ যেসব রাষ্ট্রীয় সংস্থাগুলো রয়েছে তারা প্রায়ই কার মাধ্যমে বা কিসের কারণে তারা অপারেট হয়, পরিচালিত হয়? প্রথম হচ্ছে কম্পিটিটিভ মার্কেট, দ্বিতীয় হচ্ছে লাক্সারি গুডস মার্কেট, তারপর হচ্ছে স্ট্র্যাটেজিক সেক্টরস লাইক ডিফেন্স, রেলওয়েজ অ্যান্ড পাওয়ার, আর হচ্ছে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিজ। চার অপশনের মধ্যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো মূলত পরিচালিত হয় কোন ক্ষেত্রের জন্য? না, যেগুলো কৌশলগত ক্ষেত্র, অর্থাৎ আর্মস অ্যান্ড অ্যামিউনিশন বা ডিফেন্স, রেল, পাওয়ার, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে সাধারণত সরকার নিজের হাতে সাধারণভাবে ধরে থাকতে দেখা যায়। তাই সি হবে কারেক্ট আনসার। পরেরটা দেখো, হোয়াট এনশিওরস পাবলিক এন্টারপ্রাইজেস আর অ্যাকাউন্টেবল, অর্থাৎ যেগুলো সরকারি সংস্থাকে, হ্যাঁ, এই চার অপশনের মধ্যে কোনটি দায়বদ্ধ থাকে, সরকারি সংস্থাগুলোকে দায়বদ্ধ রাখে? হ্যাঁ, হোয়াট এনশিওরস পাবলিক এন্টারপ্রাইজেস অ্যাকাউন্টেবল। আর কাছে মার্কেট ফোর্সেস, আর কাছে কম্পিটিশন ফ্রম প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট ওভারসাইট, পাবলিক স্ক্রুটিনি। অবশ্যই চারটের মধ্যে হচ্ছে সরকারের যে দৃষ্টিভঙ্গি, সরকারের যে দূরদর্শিতা, সরকারের যে ভাবনা চিন্তা, সেটাই কিন্তু সরকারি সংস্থাগুলোর ক্ষেত্রে সেটাতেই তার ফলেই সরকারি সংস্থাগুলো দায়বদ্ধ থাকে, তার প্রতি দায়বদ্ধ থাকে। তাহলে সেক্ষেত্রে গভর্নমেন্ট ওভারসাইট এটাই হবে কারেক্ট আনসার। দেখো নেক্সট, হোয়াট ইজ দ্য মেইন সোর্স ফর পাবলিক এন্টারপ্রাইজেস, অর্থাৎ রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রধান উৎস কি? ঠিক আছে, রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রধান উৎস প্রাইভেট ইনভেস্টমেন্ট, নাকি ফরেন ইনভেস্টমেন্ট, নাকি গভর্নমেন্ট ফান্ডিং, নাকি কোনোটিই নয়? এটা খুব সহজে উত্তর দেখে তোমরা যে কেউ পেরে যাবে, কারণ এটা বেসরকারি বিনিয়োগ বা বিদেশি বিনিয়োগ তো মূল উৎস নয়। রাষ্ট্রীয় সংস্থার ক্ষেত্রে কি হয়, রাষ্ট্র নিজেই সেখানে তহবিল প্রদান করে। হ্যাঁ, তাহলে গভর্নমেন্ট ফান্ডিং এটাই হবে কারেক্ট আনসার। ঠিক আছে, বেসরকারি বা বিদেশি বিনিয়োগ এগুলোর কিন্তু ক্ষেত্রে এর মেইন সোর্স নয়, মেইন সোর্স হচ্ছে সরকারের নিজস্ব যে ফান্ডিং, নিজস্ব যে তহবিল, সেটাই। তাহলে সি হচ্ছে কারেক্ট আনসার। পরেরটা দেখো, বলছে হোয়াট ইজ এ মেজর ক্রিটিসিজম অফ পাবলিক এন্টারপ্রাইজেস। রাষ্ট্রায়ত্ত সংস্থার যেমন অনেকগুলো ভালো দিক আছে, তেমন অনেক তার ক্রিটিসিজম বা সমালোচনাও আছে। তো মেজর ক্রিটিসিজম কি? প্রথম আছে ল্যাক অফ পাবলিক অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ জনসাধারণের প্রতি তার দায়বদ্ধতার অভাব। 2 নম্বর আছে এনকারেজিং মনোপলিস, অর্থাৎ একচেটিয়াকে আরো বেশি, একচেটিয়া ব্যবস্থাকে উৎসাহিত করে। থার্ড হচ্ছে এক্সেসিভ গভর্নমেন্ট কন্ট্রোল অ্যান্ড ইনএফিসিয়েন্সি, ভীষণভাবে অতিমাত্রায় সরকারি নিয়ন্ত্রণ এবং অদক্ষতা। আর লাস্টে আছে অল অফ দ্য অ্যাবাভ। অ্যাকচুয়ালি যদি মেজর ক্রিটিসিজম বলা হয়, অবশ্যই উত্তর হবে কিন্তু এটা, যে এক্সেসিভ গভর্নমেন্ট কন্ট্রোল অ্যান্ড ইনএফিসিয়েন্সি। সরকারি সংস্থায় এমন কতগুলো নিয়ম কানুন, আইনের বেড়াজালে বেঁধে রাখে,
যার ফলে কাজ করতেই সমস্যা তৈরি হয়, কাজ এগোনোর পথে অনেক রকম বাধা হয়ে দাঁড়ায়। আর অদক্ষতা, এটাও একটা কারণ। পরের প্রশ্ন বলছে, হোয়াট টাইপ অফ এন্টারপ্রাইজ ইজ রেজিস্টার্ড আন্ডার দ্য ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট 2013? কোম্পানি আইন ভারতবর্ষে প্রথম হয়েছিল 1956 সালে, পরবর্তীকালে সেটা অ্যামেন্ডেড হয় 2013-তে। সেই ভারতীয় কোম্পানি আইন 2013 অনুসারে এই যে 4 রকম অপশনে দেওয়া আছে সরকারি সংস্থার নাম, তার মধ্যে কোনটি কোম্পানি আইন অনুসারে রেজিস্টার্ড? ফার্স্ট আছে ডিপার্টমেন্টাল আন্ডারটেকিং, দ্বিতীয় আছে স্ট্যাটুটরি কর্পোরেশন, থার্ড হচ্ছে গভর্নমেন্ট কোম্পানি, এবং লাস্টে আছে পাবলিক লিমিটেড কোম্পানি। অ্যাকচুয়ালি সরকারি যতগুলো সংস্থা আছে তার মধ্যে কোম্পানি ফরমেশনে চলে একমাত্র গভর্নমেন্ট কোম্পানি। সেই কারণে এটা ভারতীয় কোম্পানি আইন 2013-র অধীনে এটা কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়। একটু আগে তোমাদের এক্সাম্পল বলেছি, গভর্নমেন্ট কোম্পানি হচ্ছে বিএসএনএল, সেল, এসএআইএল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, গেল, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, হ্যাঁ, ভেল, ভারত হেভি ইঞ্জিনিয়ারিং লিমিটেড বা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, এগুলো সবই হচ্ছে গভর্নমেন্ট কোম্পানির মধ্যে পড়ে। পরের প্রশ্ন বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ এ পাবলিক এন্টারপ্রাইজ? তোমাকে 4 রকম অপশন দিয়ে সেখান থেকে বাছাই করতে বলেছে যে নিচের কোনটা রাষ্ট্রায়ত্ত উদ্যোগের একটি উদাহরণ। কি কি আছে? এ সোল প্রপ্রাইটরশিপ, এ পার্টনারশিপ ফার্ম, এ গভর্নমেন্ট ওন্ড ব্যাংক, এ প্রাইভেটলি ওন্ড রিটেল স্টোর। খুব স্বাভাবিক, এটা এমনি তোমরা নিশ্চয় বলতে পারবে, সহজেই পারা যাবে যে এক মালিকি ব্যবসা, সেটা কি সরকারি উদ্যোগ, নাকি অংশীদারি কোনো কারবার, নাকি কোনো সরকারি ব্যাংক, নাকি একটা বেসরকারি মালিকানায় খুচরো দোকান, খুচরো ব্যবসার দোকান? অবশ্যই গভর্নমেন্ট ওন ব্যাংক, সরকারি ব্যাংক যেগুলো, সেটাই হচ্ছে পাবলিক এন্টারপ্রাইজের এক্সাম্পল। What is the term for the process of selling off a public sector enterprise? অর্থাৎ এই যে আমরা 1991-এর পর থেকে আমরা রাষ্ট্রায়ত্ত সংস্থা যেগুলো আছে সেগুলো একটা বিক্রি করার প্রয়াস আমরা দেখছি সরকারের তরফ থেকে, কখনো পার্সিয়ালি, কখনোই বা টোটালি। এই যে ধরো রাষ্ট্রায়ত্ত উদ্যোগগুলোর যে বিক্রয় প্রক্রিয়া, সেটার একটা নির্দিষ্ট টার্মিনোলজি আছে, সেটি কোনটি? প্রথমে আছে ন্যাশনালাইজেশন, মানে জাতীয়করণ, দ্বিতীয় অপশনে আছে প্রাইভেটাইজেশন অর্থাৎ বেসরকারীকরণ, তারপরে আছে ডিসইনভেস্টমেন্ট অর্থাৎ বিলগ্নীকরণ, আর হচ্ছে গ্লোবালাইজেশন, বিশ্বায়ন। কোনটা হতে পারে? যে কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থা যখন খোলা বাজারে তার শেয়ার বিক্রি করা হয় বা পুরোপুরি তাকে বেচে দেওয়া হয় কোনো বেসরকারি হাতে, তখন 4টি অপশনের মধ্যে কোনটিকে আমরা বলি? ঠিক আছে, সেটাকে বলা হয় ডিসইনভেস্টমেন্ট, বিলগ্নীকরণ। আচ্ছা, ইনভেস্টমেন্ট মানে লগ্নীকরণ, তার অপোজিট হচ্ছে ডিসইনভেস্টমেন্ট। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবস এ জয়েন্ট সেক্টর ইন্ডাস্ট্রি? অর্থাৎ যৌথ ক্ষেত্রের শিল্প, এই 4ই অপশনের মধ্যে, 4খানার মধ্যে কোনটাকে ব্যাখ্যা করে, কোনটাকে বর্ণনা করে? প্রথম অপশন, অ্যান ইন্ডাস্ট্রি ওনড অ্যান্ড অপারেটেড সোললি বাই দ্য গভর্নমেন্ট, অর্থাৎ একটা শিল্প যা পুরোপুরি কি হচ্ছে কার মালিকানায় বা কার দ্বারা পরিচালিত? সরকারের মাধ্যমে। দ্বিতীয়, অ্যান ইন্ডাস্ট্রি ওনড অ্যান্ড অপারেটেড সোললি বাই প্রাইভেট ইন্ডিভিজুয়ালস অর কোম্পানি, অর্থাৎ বেসরকারি মালিকানায় বা বেসরকারি কোনো কোম্পানি, ঠিক আছে, যদি কোনো শিল্পের মালিকানায় থাকে এবং পরিচালনা করে। আচ্ছা, an industry where ownership, control and management are shared between the government and private individuals or companies, অর্থাৎ যদি কোনো শিল্প যার নাকি মালিকানা, নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা পুরোপুরি সরকার এবং বেসরকারি ব্যক্তি অথবা কোনো কোম্পানির মধ্যে যদি সেটা তার মালিকানা যদি অংশীদারিত্ব থাকে। আর চতুর্থ বলেছে অ্যান ইন্ডাস্ট্রি দ্যাট ইজ ওনড বাই এ কোঅপারেটিভ সোসাইটি, যদি কোনো সমবায় সমিতি কোনো একটা শিল্প যদি মালিকানা থাকে, ঠিক আছে, কোঅপারেটিভ সোসাইটি যদি মালিক হয় কোনো একটা ইন্ডাস্ট্রির। এই 4টের মধ্যে
জয়েন্ট সেক্টর বলতে মূলত বোঝানো হয়েছে 3 নম্বরটাকে, ইন্ডাস্ট্রি হোয়ার ওনারশিপ, কন্ট্রোল, ম্যানেজমেন্ট, এই তিনটেই সরকার, কোনো কোম্পানি বা কোনো ব্যক্তি বিশেষ তাদের মালিকানায় যদি থাকে তখন সেটাকে আমরা বলবো জয়েন্ট সেক্টর। হোয়াট ইজ দ্য প্রাইমারি ক্যারেক্টারিস্টিক অফ এ জয়েন্ট সেক্টর ইন্ডাস্ট্রি? যৌথ উদ্যোগের যে সমস্ত শিল্পগুলো আছে তাদের প্রাথমিক বৈশিষ্ট্য কি? প্রথমে আছে কমপ্লিট গভর্নমেন্ট কন্ট্রোল, পুরোপুরি সরকারি নিয়ন্ত্রণ। তারপরে আছে কমপ্লিট প্রাইভেট সেক্টর কন্ট্রোল, পুরোপুরি বেসরকারি ক্ষেত্রের নিয়ন্ত্রণ। তারপর আছে শেয়ার্ড কন্ট্রোল বিটুইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর, অর্থাৎ সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে এটা হচ্ছে উভয় পক্ষের মধ্যে শেয়ারিং যদি থাকে। আর নো কন্ট্রোল বাই আইদার দ্য গভর্নমেন্ট অর প্রাইভেট সেক্টর, অর্থাৎ হয় সরকার অথবা বেসরকারি ক্ষেত্রের দ্বারা যদি কোনোটিরই যদি নিয়ন্ত্রণ না থাকে, তাহলে কি হবে? জয়েন্ট সেক্টর মানে আমরা জানি যে সরকারি বেসরকারি দুই উদ্যোগের ফসল হচ্ছে জয়েন্ট সেক্টর, অর্থাৎ শেয়ার্ড কন্ট্রোল বিটুইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর। তাহলে সি হবে কারেক্ট আনসার। পরেরটা দেখো, পরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ এ জয়েন্ট সেক্টর ইন্ডাস্ট্রি? 4টে অপশন দিয়েছে, তার মধ্যে তোমায় বেছে নিতে হবে যে জয়েন্ট সেক্টর ইন্ডাস্ট্রির এক্সাম্পল নিচের কোনটি। ঠিক আছে, ফার্স্ট অপশনে আছে ফুললি গভর্নমেন্ট ওন স্টিল প্ল্যান্ট, অর্থাৎ একটা পুরোপুরি সরকারের মালিকানার যে ইস্পাত কেন্দ্র। দ্বিতীয় আছে অ্যান অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি ওন্ড বাই এ প্রাইভেট কর্পোরেশন, অর্থাৎ কোনো বেসরকারি সংস্থার যদি তাদের কোনো অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের মালিকানায় থাকে। থার্ড বলছে মারুতি উদ্যোগ লিমিটেড, যার নাম পরবর্তীতে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড। আর চতুর্থ হচ্ছে এ ফার্মার্স কোঅপারেটিভ সোসাইটি, অর্থাৎ কোনো কৃষক সমবায় সমিতি। এর মধ্যে আমরা হয়তো জানি অনেকেই যে জাপানের যে সুজুকি কোম্পানির সঙ্গে এখানে ভারত সরকারের একটা শেয়ারিং রয়েছে, যেটা অরিজিনালি নাম ছিল মারুতি উদ্যোগ লিমিটেড বা বর্তমানে যার নাম মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড। এটা জয়েন্ট সেক্টর ইন্ডাস্ট্রি। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেন বেনিফিট অফ জয়েন্ট সেক্টর অ্যাপ্রোচ? এই যে জয়েন্ট সেক্টরে যে ব্যবসাগুলো গড়ে তোলা হয় তার মূল তার লাভটা কি? ঠিক আছে, মেন বেনিফিটটা কি? দেখো, ইট অ্যালাউস ফর ফাস্টার ডিসিশন মেকিং ডিউ টু সিঙ্গল ওনারশিপ। 2 নম্বর বলছে ইট এলিমিনেটস দ্য নিড ফর গভর্নমেন্ট রেগুলেশন। থার্ড হচ্ছে ইট কম্বাইন্স দ্য রিসোর্সেস অ্যান্ড এক্সপার্টাইজ অফ বোথ দ্য পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর। আর ফোর্থ হচ্ছে রিডিউসেস দ্য নিড ফর প্রফেশনাল ম্যানেজমেন্ট। অ্যাকচুয়ালি জয়েন্ট সেক্টরটা মেনলি করা হয়, সরকার এককভাবে সবকিছু সংস্থা নিজে তার নিয়ন্ত্রণে রাখতে পারেন না। অর্থাৎ তার ওনারশিপ, তার কন্ট্রোল, তার রেগুলেশন, তার ফাইন্যান্স সব ক্ষেত্রে সমানভাবে এটা ঠিকভাবে সফল হয় না। সেই জন্য বেসরকারি ক্ষেত্রের মালিকানা যদি থাকে, বেসরকারি উদ্যোগের যদি কিছুটা পরিচালনা সেটা নিয়ন্ত্রণ থাকে, তাহলে দেখা যায় হয়তো জয়েন্ট সেক্টর সেক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করতে পারে। সেই জন্য আমরা এই 3 নম্বর যেটা অপশন দেখছি, ইট কম্বাইন্স দ্য রিসোর্সেস অ্যান্ড এক্সপার্টাইজ অফ বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর। সরকারি ক্ষেত্রেও তো পরিকাঠামোটা দিচ্ছে এবং তার যে সমস্ত এক্সপার্টাইজ প্রফেশনালস রয়েছে সেটা প্রাইভেট সেক্টর থেকে আসছে। এইভাবে কোনো জয়েন্ট সেক্টর কোম্পানি বেসিক্যালি কাজ করে। সেই জন্য সি হবে কারেক্ট আনসার। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমন ক্রিটিসিজম অফ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস ইন ইন্ডিয়া? ঠিক এরকম টাইপের প্রশ্ন আমরা এর আগে একবার পেয়েছি যে ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে যে উদ্যোগগুলো, যে সংস্থাগুলো আছে তাদের ক্ষেত্রে খুব একদম খুব পরিচিত যে আমাদের সমালোচনাটা কোনটা। প্রথমে আছে এক্সেসিভ কম্পিটিশন, বিশালভাবে প্রতিযোগিতা রয়েছে সরকারি ক্ষেত্রে। দ্বিতীয় আছে লো প্রফিটেবিলিটি, এর মুনাফার পরিমাণ যথেষ্ট কম। ইনএফিসিয়েন্ট ম্যানেজমেন্ট, অদক্ষ ব্যবস্থাপক সব রয়েছেন। আর লিমিটেড সোশ্যাল ইম্প্যাক্ট, সামাজিক প্রভাব খুব সীমিত। এই 4টের মধ্যে যেটা সরকারি সংস্থার ক্ষেত্রে প্রায় যে ক্রিটিসিজমটা শোনা যায় সেটা হচ্ছে যে সরকারি সংস্থা যারা চালায় তারা ভীষণভাবে ইনএফিসিয়েন্ট, বিরাটভাবে অদক্ষ। এই ইনএফিসিয়েন্ট ম্যানেজমেন্ট থাকার কারণেই সরকারি সংস্থা ভীষণভাবে লোকসানের সম্মুখীন হয়। তাই সি হচ্ছে কারেক্ট আনসার। লাস্ট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট, এটা খেয়াল রাখো, ইজ নট এ ফ্যাক্টর ইন ইভ্যালুয়েটিং দ্য পারফরমেন্স অফ পিএসইস। পিএসইস কথাটা মানে হচ্ছে
পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস। পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস বা রাষ্ট্রায়ত্ত উদ্যোগ যেগুলো রয়েছে তাদের বলছে নিচের কোন ফ্যাক্টরটা তাদের মূল্যায়ন মানে পারফরমেন্সের মূল্যায়নের ক্ষেত্রে কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করে না। কোনটা করে না? ফার্স্ট হচ্ছে ফিনান্সিয়াল পারফরমেন্স, তারপরে হচ্ছে সোশ্যাল ইম্প্যাক্ট, তারপরে হচ্ছে এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন, তারপরে হচ্ছে মার্কেট শেয়ার। তাহলে রাষ্ট্রায়ত্ত সংস্থার উদ্যোগের ক্ষেত্রে কোন ফ্যাক্টরটা তার মূল্যায়নে কোনোভাবে কাজ করে না? সেটা হচ্ছে এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন। বাদ বাকিগুলো কাজ করে। সি হচ্ছে কারেক্ট আনসার। আজকে এই অবধি আমি এই টপিকটার যা যা আলোচনা করলাম তার উপর এমসিকিউ গুলো দিলাম, যেগুলো তোমরা বাড়িতে রীতিমতো এগুলো চর্চা করবে এবং পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আজকে এইটুকুনি বলেই আমি শেষ করছি এবং সকলকে থ্যাংক ইউ জানাচ্ছি।